বন্ধুরা, আজকে তোমাদেরকে শোনাতে চলেছি এমন একটি ব্লকবাস্টার চলচ্চিত্রের গল্প যেখানে আছে একটি ছেলের বদলা নেওয়ার গল্প, যেখানে আছে লাভ স্টোরি ও থ্রিলার ও ফুল টু অ্যাকশন। ওকে বন্ধুরা, তাহলে গল্পটি বলা শুরু করছি। গল্পটি একটি লোমহর্ষক ফ্ল্যাশব্যাক দিয়ে শুরু হয়। আমরা জানতে পারি যে বিশ্বজুড়ে গ্যাংস্টার হিসেবে পরিচিত হামজার আসল নাম ছিল জাসকিরাত সিং রান্ধাওয়া, যিনি জাসি নামেই বেশি পরিচিত। জাসি পাঞ্জাবের একটি ছোট গ্রামের ছেলে ছিল। তার বাবা এবং দাদা সেনাবাহিনীতে চাকরি করতেন, তাই দেশপ্রেম জাসির রক্তে ছিল। ছোটবেলা থেকেই তার একটাই স্বপ্ন ছিল, ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়া। কঠোর পরিশ্রমের মাধ্যমে সে সেনাবাহিনীতে নির্বাচিত হয় এবং প্রশিক্ষণের জন্য বাড়ি ছেড়ে চলে যায়। কিন্তু তার চলে যাওয়ার পর গ্রামে একটি ভয়াবহ ঘটনা ঘটে। তার বাবার সাথে অত্যন্ত দুর্নীতিগ্রস্ত ও প্রভাবশালী এমএলএ সুখবিন্দর সিংয়ের শত্রুতা ছিল। এই বিবাদটি ছিল কেবল এক টুকরো জমি নিয়ে, কিন্তু সুখবিন্দর তার খ্যাতি ও কুখ্যাতির দ্বারা চালিত হয়ে তাদের গ্রামের একটি জমিতে জাসির বাবাকে ফাঁসিতে ঝুলিয়ে নৃশংসভাবে হত্যা করে। কিন্তু তাদের নৃশংসতা এখানেই থেমে থাকে না। তারা জাসির দুই বোনকে ধরে নিয়ে পশুর মতো ধর্ষণ করে। তার এক বোনের নাম হার্লিন, যে এই ঘটনার পর যন্ত্রণায় কাঁতরাতে কাঁতরাতে মারা যায়। তার অন্য আরেক বোনের নাম জসলিন, যাকে জীবিত ধরিয়ে একটি অন্ধকার নলকূপে আটকে রাখা হয়, যেখানে তারা নিষ্পাপ মেয়েটিকে বারবার ধর্ষণ করে। জাসি তার প্রশিক্ষণ শেষ করে গ্রামে ফিরে এসে এই ধ্বংসযজ্ঞের কথা জানতে পেরে ভেঙে পড়ে। সে জানতে পারে যে তার মা অসংখ্যবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করার চেষ্টা করেছিলেন, কিন্তু এমএলএর ভয়ের কারণে পুলিশ একটি এফআইআরও নথিভুক্ত করেনি। ন্যায় বিচার না পেয়ে জাসি তার পুরনো ও ঘনিষ্ঠ বন্ধু গুরবাজ পিন্ডার কাছে যায়। গুরবাজ পিন্ডা কোনো সাধারণ মানুষ ছিল না। তার বাবা পাঞ্জাবে একটি বড় মাদক সিন্ডিকেট চালাত এবং তারা উত্তরপ্রদেশের একজন প্রভাবশালী গ্যাংস্টার আতিফ আহমেদের কাছ থেকে সমস্ত মাদক সংগ্রহ করত। একদিন পিন্ডা মাদকের অর্ডার দিতে উত্তরপ্রদেশের এলাহাবাদে যায় এবং জাসিও তার সাথে ওইখানে যায়। পিন্ডা চালাকি করে আতিফ আহমেদের কাছে মাদকের সাথে কিছু AK-47 সহ ম্যাগাজিনের অর্ডার দেয়। আতিফ আহমেদের একটু সন্দেহ হয়। সে ভাবে, আরে তোমরা তো শুধু মাদকের ব্যবসায়ী করো, তাহলে তোমাদের এই অস্ত্রের কি দরকার? পিন্ডা মিথ্যা বলে, আমার বাবা এসবের অর্ডার দিয়েছেন। আর কোনো সন্দেহ না করে আতিফ তাকে অস্ত্রের ব্যাগটি দিয়ে দেয়। এখন সব অস্ত্র পিন্ডার হাতে। সে বন্দুক আর ম্যাগাজিনে ভরা ব্যাগটা তার বন্ধু জাসির হাতে তুলে দেয়। এখন বদলা নেওয়ার জন্য জাসির যা যা দরকার সবই তার কাছে চলে আসে। এক মুহূর্তও দেরি না করে জাসি এমএলএ সুখবিন্দর সিংয়ের প্রাসাদে ঢুকে পড়ে। এক মুহূর্তও না থেমে বা চোখের পলক না ফেলে জাসি সুখবিন্দরের পরিবারের 12 জন সদস্যকেই একে একে কুকুরের মতো মারি এবং হত্যা করে। অবশেষে জাসি সুখবিন্দরকে ধরে ফেলে। তার বুকে বন্দুক তাক করে জিজ্ঞেস করে, আমার বোন কোথায়? মৃত্যুর ভয়ে কাঁপতে কাঁপতে সুখবিন্দর সত্যিটা বলে দেয়। সে জসলিনকে মাঠের একটি টিউবওয়েলে লুকিয়ে রেখেছে। সত্য প্রকাশ করার পর জাসি সুখবিন্দরকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে, মাঠে ছুটে যায় এবং তার বোনকে উদ্ধার করে। কিন্তু আইনের নাগাল অনেক দূর পর্যন্ত বিস্তৃত। জাসি হয়তো তার বোনের প্রতিশোধ নিয়েছে, কিন্তু একই সাথে সে 12 জনকে হত্যাও করেছে। এরপর জাসিকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। তার আইনজীবী উকিল তাকে রক্ষা করার জন্য যথাসাধ্য চেষ্টা করেন, কিন্তু মামলাটি এতটাই স্পষ্ট ছিল যে জাসিকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং পুলিশ তাকে কারাগারে বন্দী করে। তার ফাঁসির কয়েকদিন আগে জাসিকে যখন আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সে তার বন্ধু পিন্ডার কাছ থেকে একটি শেষ প্রতিশ্রুতি আদায় করে নেয়, আমার মৃত্যুর পর আমার মা এবং বোনকে একটু দেখো আর যত্ন নিও। ফাঁসির দিন ঘনিয়ে আসছে। কড়া পুলিশি পাহারায় জাসিকে জেল থেকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। হঠাৎ পথে কিছু অজ্ঞাত মুখোশধারী লোক পুলিশের উপর একটি ভয়ঙ্কর হামলা চালায়। সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং সেই বিশৃঙ্খলার মধ্যেই সেই অজ্ঞাত লোকগুলো তারা জাসিকে অপহরণ করে তাদের সাথে নিয়ে যায়। এরপর আমরা জানতে পারি যে এই অপহরণের পরিকল্পনা কোনো গ্যাংস্টার করেনি, বরং করেছে অজয় সান্যাল, ভারতের একজন বড় গোয়েন্দা কর্মকর্তা। এখানেই জাসির সাথে তারা ভারতের সবচেয়ে বিপজ্জনক পরিকল্পনা করে। অজয় সান্যাল এবং শশাঙ্ক বনসালের প্রথম দেখা হয় জাসির সঙ্গে। অজয় সান্যাল জাসিকে খুব স্পষ্টভাবে বলে, জাসি, আমি তোমাকে ফাঁসি থেকে বাঁচাতে পারি, কিন্তু বিনিময়ে তোমার বাকি জীবনটা আমাদের হবে। সরকারের দ্বারা প্রতারিত হয়ে জাসি সরাসরি এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে। সে বলে, আমি আর কাউকে বিশ্বাস করি না, আমি সবসময় দেশের কথা ভেবেছি, কিন্তু এই সরকার আমাকে কি দিয়েছে? তখন অজয় সান্যাল তাকে বোঝায় যে এটা শুধু তোমার জীবন বাঁচানোর বিষয় নয়, এটা দেশের শত্রুদের নির্মূল করার একটি দ্বিতীয় সুযোগ। তুমি চাইলে নিজের গল্প নিজেই লিখতে পারো। সান্যাল তাকে আশ্বাস দেয় যে যতদিন জাসি তাদের জন্য কাজ করবে, সরকার তার মা এবং বোনের সম্পূর্ণ দায়িত্ব নেবে। এই কথা শুনে জাসির ভেতরের সৈনিক জেগে ওঠে এবং সে এই বিপজ্জনক অভিযানে রাজি হয়ে যায়। এখন জাসিকে একটি সম্পূর্ণ নতুন পরিচয় এবং একটি নতুন নাম দেওয়া হয়, হামজা।
হামজা একটি কঠোর এবং বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু করে, যেখানে তাকে শত্রু দেশগুলিতে অনুপ্রবেশ করতে এবং ভেতর থেকে তাদের দুর্বল করে দেওয়ার জন্য প্রস্তুত করা হয়। যেহেতু জাসিকে পুলিশের হেফাজত থেকে অপহরণ করা হয়েছিল, তাই ভারত সরকার চুপিসারে জাসির মা এবং বোনের অ্যাকাউন্টে পেনশন হিসেবে প্রতি মাসে 30,000 টাকা করে পাঠাতে শুরু করে। এই টাকা পরবর্তী 36 বছর ধরে পাওয়ার কথা ছিল। তবে জাসির মা এবং বোন বিশ্বাস করতেন যে তাদের ছেলে জাসি পুলিশের সাথে সংঘর্ষ এবং অপহরণের সময় মারা গেছে। এর মানে হলো জাসি তার নিজের পরিবারের চোখে মৃত এবং এখন সে হামজা হিসেবে একটি ভয়ঙ্কর জীবনযাপন করবে। মিশন শুরু হয়। অজয় সান্যাল হামজাকে বলে যে সে যখন দুবাই হয়ে করাচিতে পৌঁছাবে তখন তার সাথে জুস বিক্রেতা আলমের দেখা হবে। সে আমাদের অন্যতম সেরা গোপন এজেন্ট। কিন্তু মনে রাখবে, সে কখনো প্রকাশ্যে আসবে না, কিন্তু সব সময় সে তোমাকে আড়ালে থেকে সাহায্য করবে। তো বন্ধুরা, এই এজেন্ট আলম কে? তার একটি বড় রহস্য উন্মোচিত হতে চলেছে। যাই হোক, হামজাকে দুবাই থেকে সরাসরি করাচিতে পাঠানো হয়। বন্ধুরা, এটা সেই একই দৃশ্য যেখানে ধুরন্ধরের প্রথম পর্ব শেষ হয়েছিল। প্রথম পর্বের শেষে আমরা দেখেছিলাম হামজা করাচির সবচেয়ে শক্তিশালী ডন রেহমান ডাকুকে হত্যা করে। রেহমান ডাকুর মৃত্যুর পর করাচির সবচেয়ে বিপজ্জনক এলাকা লেরি পুরোপুরি বদলে গিয়েছিল। হামজা একটি নির্জন জায়গায় বসিয়ে তার অতীতের জীবনের স্মৃতিচারণ করছিল। অন্য কথায়, আমরা এতক্ষণ যা দেখেছি তা সবই ছিল হামজার স্মৃতি। এখন টুইস্টটা ছিল যে হামজা আসলেই রেহমান ডাকুকে হত্যা করেছিল, কিন্তু পুরো বিশ্ব এবং পুলিশ বিশ্বাস করত যে এসপি আসলাম রেহমানকে হত্যা করেছে। তাই হামজা যে কোনো মূল্যে এই এসপি আসলামকে তার পদ থেকে সরাতে চেয়েছিল। রেহমান ডাকুর মৃত্যুর পর অনেক ছোট ছোট গ্যাং মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছিল, কিন্তু এই সব কিছুর মধ্যে থেকে উঠে আসা সবচেয়ে বড় এবং বিপজ্জনক নামটি ছিল আরশাদ পাপ্পু। মনে হচ্ছিল যেন আরশাদ পাপ্পুই এখন পুরো লিয়ারির একমাত্র অধিপতি। এদিকে হামজা উজাইর নামের এক গ্যাংস্টারের কাছে গিয়ে আরশাদ পাপ্পুর খুব কাছের এক সহযোগীকে অপহৃত অবস্থায় নিয়ে আসে। এখানেই গল্পের আরেকটি চমকপ্রদ মোড় প্রকাশ পায় যে হামজার আরেক সহযোগী রিজওয়ান আসলে একজন ভারতীয় এজেন্ট, যে চতুরতার সাথে শত্রু দলে অনুপ্রবেশ করে তাদের হয়ে কাজ করছিল। হামজার নির্দেশে রিজওয়ান উজাইরকে উস্কে দেয় এই বলে যে এসপি আসলাম এবং রহমান ডাকাতের মৃত্যুর সাথে আরশাদ পাপ্পুও জড়িত ছিল। এই মিথ্যা শুনে উজাইরের রক্ত গরম হয়ে ওঠে। সে আরশাদ পাপ্পুকে কিছুতেই বাঁচতে দেবে না প্রতিজ্ঞা করেছিল, এবং যেহেতু উজাইরের পেছনে এখন একজন শক্তিশালী মস্তিষ্ক ছিল হামজা, তাই উজাইর এক ভিন্ন স্তরের ক্ষমতা লাভ করে। এখন হামজা এবং উজাইর পুরো লিয়ারি জুড়ে ভয় ও আতঙ্ক ছড়াতে শুরু করে। আরশাদ পাপ্পু এবং হামজা উজাইর এই দুই দলের মধ্যে এক ভয়ঙ্কর গ্যাংযুদ্ধ শুরু হয়। এই কারণে পুরো লিয়ারিতে এক অত্যন্ত ভীতিকর পরিবেশ বিরাজ করছে। প্রতিদিনের আক্রমণ ও রক্তপাতে ভীত হয়ে আরশাদ পাপ্পু একটি বাড়িতে লুকিয়ে থাকে এবং সেখান থেকে বের হতে অস্বীকার করে। তখন হামজা একটি ভয়ঙ্কর মহাপরিকল্পনা আঁটে। সে উজাইরকে পুরো লিয়ারিতে আগুন লাগিয়ে দিতে বলে, সব জায়গায় বোমা ফাটাতে বলে, যাতে আরশাদ পাপ্পু তাদের গর্ত থেকে বের হতে বাধ্য হয়। এরপর হামজা ও উজাইর পুরো লিয়ারি জুড়ে তাণ্ডব চালায়। সর্বত্র বিস্ফোরণ ঘটতে থাকে, শহরে আগুন লেগে যায় এবং মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই সব কিছু দেখে গর্তে লুকিয়ে থাকা আরশাদ পাপ্পু আতঙ্কিত হয়ে তার সবচেয়ে বিশ্বস্ত লোক জামালিকে ফোন করে এবং তাকে বলে যে কোনো উপায়ে তাকে যেন এই লিয়ারি থেকে বের করে দেয়। জামালি বলে যে পরিস্থিতি এখন খুবই ভয়াবহ, বাইরে যাওয়া মানে মৃত্যুকে আমন্ত্রণ জানানো। তার একটি পুরনো দুধের কারখানা আছে, আমি আমার লোক পাঠিয়ে তোমাকে নিরাপদে সেখানে পৌঁছে দেব। পরিস্থিতি শান্ত হলে তুমি বেরিয়ে আসতে পারবে। চাপের মুখে আরশাদ পাপ্পু সহজেই এতে রাজি হয়ে যায়। জামালির লোকেরা কড়া পাহারায় আরশাদ পাপ্পুকে দুধের কারখানায় নিয়ে যায়, কিন্তু ভেতরে পা রাখা মাত্রই আরশাদ পাপ্পু হতবাক হয়ে যায়। হামজা আর উজাইর তাদের দলবল নিয়ে আগে থেকেই সেখানে তার জন্য অপেক্ষা করছিল। আসলে পুরোটাই ছিল হামজার পাতাইটি ফাঁদ। হামজার নির্দেশেই জামালি আরশাদ পাপ্পুকে এইভাবে মৃত্যুর মুখে নিয়ে গিয়েছিল। এবার উজাইর এক ক্ষুধার্ত সিংহের মতো আরশাদ পাপ্পুর ওপর ঝাঁপিয়ে পড়ে। সে তাকে নির্মমভাবে পেটাতে থাকে। তারপর সে তাকে একটি গাড়ির সামনে বেঁধে পুরো লিয়ারির রাস্তাতে ঘোরাতে শুরু করে, যাতে সে পুরো শহরকে তার বিরুদ্ধে যাবার পরিণতি আর ভয় দুটোই দেখানো যায়। প্রসঙ্গত, গাড়িটি চালাচ্ছিল হামজা। এরপর উজাইর সব সীমা ছাড়িয়ে যায়। সে আরশাদ পাপ্পুর শিরশ্ছেদ করে এবং তারপর সেই কাটা মাথাটিকে ফুটবল বানিয়ে লিয়ারির রাস্তাতে খেলতে শুরু করে। এই লোমহর্ষক দৃশ্যটি পুরো লিয়ারি সম্প্রদায়কে হতবাক করে দেয়, এবং পুরো ঘটনা চলাকালীন হামজা এক কোণে চুপচাপ দাঁড়িয়ে তার মোবাইল ফোনে পুরো দৃশ্যটি ভিডিও করছিল। পরের দৃশ্যে আমরা দেখি জামালি ইকবাল এবং এসপি আসলামকে একসাথে বসে হামজার রেকর্ড করা ওই ভিডিওটি দেখতে পাই। ভিডিওটি দেখে এসপি আসলাম সাথে সাথে বুঝতে পারেন যে উজাইরের পরবর্তী লক্ষ্য সেই। তাই আসলাম একটি পাল্টা পরিকল্পনা করে। সে ঠিক করে যে উজাইরকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করাবে এবং তারপর এটিকে একটি দুর্ঘটনা হিসেবে দেখিয়ে জেলে তাকে হত্যা করাবে। তবে জামালি, যে এখন হামজার ঘনিষ্ঠ সহযোগী, এই কথা শুনে এবং সাথে সাথে হামজার কাছে গিয়ে তাকে পুরো পরিকল্পনাটি বলে দেয়। হামজা সাথে সাথে উজাইরের কাছে গিয়ে তাকে বুঝিয়ে বলে যে এসপি আসলাম তাকে জেলে হত্যা করার পরিকল্পনা করছে। তার
উচিত কিছুদিনের জন্য আত্মগোপন করে দুবাই চলে যাওয়া, আর এখানের সবকিছু হামজা সামলে নেবে। কিন্তু আসল খেলাটা ছিল অন্যরকম। মনে মনে হামজা নিজেই চাইছিল উজাইর যেন চলে যায়, কারণ উজাইর চলে গেলে লিয়ারির পুরো আন্ডারওয়ার্ল্ড হামজার দখলে চলে যাবে। সে ইতোমধ্যেই অন্য সব ছোট ছোট গ্যাংগুলোকে নিশ্চিহ্ন করে দিয়েছিল, কিন্তু উজাইর দুবাই যেতে অস্বীকার করে। তারপর সে রাগে এইটা ঘোষণা করে, যাই হোক না কেন আমি ওই এসপি আসলামকে হত্যা করে আমার ভাইয়ের প্রতিশোধ নেব। হামজা তাকে বোঝায়, এখন পরিস্থিতি খুবই নাজুক, যখন সঠিক সময় আসবে আমি নিজে তোমাকে তাকে হত্যা করার সুযোগ করে দেব। অনেক বোঝানোর পর উজাইর রাজি হয় এবং দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেয়। হামজা ঠিক এটাই চেয়েছিল। উজাইর সরে দাঁড়ানোর সাথে সাথেই হামজা সোজা রহমান ডাকাতের সিংহাসনে বসে, এবং এখন পুরো লিয়ারির ওপর হামজার একচ্ছত্র নিয়ন্ত্রণ। আর দেখুন হামজার ধূর্ততা। উজাইর দুবাই বিমানবন্দরে নামার সাথে সাথেই হামজা তার সমস্ত গোপন তথ্য দুবাই পুলিশের কাছে ফাঁস করে দেয়, যারা তাকে বিমানবন্দরেই গ্রেফতার করে। এবং সেখান থেকে হামজা পুরো লিয়ারির এবং আন্ডারওয়ার্ল্ডের নতুন রাজা হয়ে ওঠে। সে সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল এবং ইকবাল ও শিরানির মতো প্রভাবশালী গ্যাংস্টারদের সাথে তার সম্পর্ক আরও শক্তিশালী করেছিল। এদিকে এসপি আসলাম তার ইউনিফর্মে সুযোগ নিয়ে সদ্ব্যবহার করে এবং একটি অত্যন্ত নোংরা কৌশল অবলম্বন করে। সে 4 জন নিরীহ ছাত্রকে ধরে, তাদের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে, একটি ভুয়া এনকাউন্টারের নাটক সাজায় এবং এর জন্য সরকারের কাছ থেকে একটি ভুয়া পদকও পায়। কিন্তু এই এনকাউন্টারটি একটি মারাত্মক ভুল করে বসে। ওই 4 জন নিরীহ বালকের মধ্যে ছিল লিয়ারির সবচেয়ে প্রভাবশালী নেতা শেরানির ছেলে। হামজা যখন এই এনকাউন্টারের কথা জানতে পারে তখন সে কিছুটা দুঃখ পায়, কিন্তু তারপর একটি বড় রাজনৈতিক চাল চালে। সে তার শ্বশুর জামালিকে বলে যে তাকে অবশ্যই তার রাজনৈতিক দল পরিবর্তন করতে হবে, তাকে জারদারির দল ছেড়ে নওয়াজ শরীফের দলে যোগ দিতে হবে। হামজা এই কৌশলের আশ্রয় নেয় কারণ সে জানে যে এসপি আসলাম খোদ জারদারির কাছ থেকেই ওই 4 বালককে হত্যা করার আদেশ নিয়েছিলেন। হামজা বুঝতে পারে যে ওই নিরীহ বালকদের মৃত্যু জারদারির বিরুদ্ধে বেলুচ জনগণের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে এবং তার সরকার বেশি দিন টিকবে না। এই সুযোগে সদ্ব্যবহার করে হামজা তার রাজনৈতিক সংযোগ আরও দৃঢ় করার জন্য গোপনে নওয়াজ শরীফের সাথে দেখা করে, এবং তারপর ঠিক তাই ঘটে যা হামজা কল্পনা করেছিল। নির্বাচন অনুষ্ঠিত হয় এবং জারদারির দল শোচনীয়ভাবে পরাজিত হয়। এখন রাজনীতি থেকে শুরু করে অপরাধ জগৎ পর্যন্ত সবকিছুর উপর হামজার নিয়ন্ত্রণ। শেরানি এবং বেলুচ আর্মি উভয়ের সাথেই হামজার সম্পর্ক রক্তের সম্পর্কের চেয়েও দৃঢ় হয়ে উঠেছে। রেহমান ডাকাতের মতো হামজাও এখন লিয়ারি জুড়ে বেলুচের সিংহ উপাধি লাভ করেছে। গল্পটি 2014 সালে এগিয়ে যায়। এই সময়ে ভারতে একটি বড় রাজনৈতিক পরিবর্তন ঘটে। নরেন্দ্র মোদী ভারতের নতুন প্রধানমন্ত্রী হন এবং এটি দুই দেশের মধ্যকার পুরো পরিস্থিতিটাই পাল্টে দেয়। পরিস্থিতি আর আগের মতো সহজ থাকে না। সীমান্ত এবং নিরাপত্তা সংক্রান্ত বিধিনিষেধ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এরই মধ্যে আমাদের পরিচয় হয় ইকবালের বাবার সাথে, যিনি 1971 সালের যুদ্ধের একজন অভিজ্ঞ যোদ্ধা ছিলেন এবং যার একটি ভয়াবহ অতীত রয়েছে। কিন্তু এখন মোদী সরকারের কঠোরতা দেখে তিনি বুঝতে পারছিলেন যে এখন ভারতে গোপনে প্রবেশ করে সন্ত্রাসী হামলা চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। নিরাপত্তা এতটাই কড়া ছিল যে প্রতিটি পদক্ষেপে মৃত্যুর ঝুঁকি ছিল। এরপর গল্পে এমন এক অপ্রত্যাশিত মোড় আসে। আমাদের একটি নিরাপদ আশ্রয় দেখানো হয়। ভেতরে বিছানায় একজন অসুস্থ লোক শুয়েছিল। আর বন্ধুরা, এই অসুস্থ লোকটি আর কেউ নয়, সে হলো ভারতের সবচেয়ে কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম। এত বড় মাপের একজন ডনকে সামনে দেখে হামজা কিছুটা ঘাবড়ে যায়। সে বুঝতে পারে যে ভারতকে ভেতর থেকে দুর্বল করার জন্য দাউদ আর ইকবাল এক বিপজ্জনক পরিকল্পনা করেছে। দাউদ পাঞ্জাবের মাধ্যমে ভারতে বিপুল পরিমাণে মাদক পাচার করে এবং সেই লক্ষ লক্ষ টাকা আয় করে ইকবাল ও অন্যান্য সন্ত্রাসীরা প্রচুর পরিমাণে অস্ত্র কিনে, যা পরে ভারতীয়দের হত্যা করতে ব্যবহৃত হয়। ইকবাল হামজাকে বলে যে পাঞ্জাবের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি আজ একটি বড় মাদকের চুক্তি সম্পন্ন করতে পাকিস্তানে আসছেন এবং তাদের সম্পূর্ণ নিরাপত্তা ও তত্ত্বাবধানের দায়িত্ব হামজার। হামজা এটা করতে চায়নি, কিন্তু নিজের পরিচয় গোপন রাখতে সে রাজি হতে বাধ্য হয়। কিন্তু পাঞ্জাব থেকে আসা অতিথিদের অভ্যর্থনা জানাতে হামজা যখন বিমানবন্দরে পৌঁছায়, তার পায়ের তলার মাটি যেন সরে যায়। 3 জনের মধ্যে একজন হলো হামজার ছোটবেলার সেরা বন্ধু গুরবাজ পিন্ডা। হামজা পুরোপুরি হতবাক হয়ে যায়। সে কখনো কল্পনাও করেনি যে তার নিজের বন্ধু ভারতের বিরুদ্ধে দাউদ ইব্রাহিমের মাদক সিন্ডিকেটের অংশ হবে। হামজা দূর থেকে গুরবাজ পিন্ডাকে চিনতে পারে, কিন্তু পিন্ডা হামজাকে চিনতে পারে না, কারণ হামজার পুরো চেহারাটাই বদলে গেছে। তার চুল লম্বা হয়ে গেছে, দাড়ি গোঁফ গজিয়েছে এবং তার শারীরিক গঠনেও উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। হামজা তাদের সবাইকে মিস্ট্রির আস্তানায় নিয়ে যায়। বন্ধুরা, এই মিস্ট্রি সেই মূল পরিকল্পনাকারী যে ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমান হাইজ্যাকের সময় প্রকাশ্যে ভারতকে হুমকি দিয়েছিল। ওই আস্তানায় পিন্ডার সামনে কোটি কোটি টাকার মাদক রাখা হয়। পিন্ডা সবকিছু পরীক্ষা করে এবং চুক্তিটি এখানেই ঠিক হয়ে যায়। ইকবালকে কোনো এক জরুরি কাজে বাইরে যেতে হয়।
তাই সে হামজাকে ওদের 3 জনের দায়িত্ব দিয়ে যায়। সেই রাতে হামজা পাঞ্জাব থেকে আসা অতিথিদের জন্য তার বাড়িতে এক বিশাল পার্টির আয়োজন করে। পার্টিতে গুরবাজ পিন্ডা অতিরিক্ত মদ্যপান করে পুরোপুরি মাতাল হয়ে যায়। সে টলতে টলতে হামজাকে তাকে শৌচাগারে নিয়ে যেতে বলে। হামজা তাকে ধরে সেখানে নিয়ে যায়। শৌচাগারে পিন্ডা হঠাৎ হামজার দিকে এক দৃষ্টে তাকিয়ে এমন একটি প্রশ্ন করে যা শুনে হামজা বাকরুদ্ধ হয়ে যায়। পিন্ডা জিজ্ঞেস করে, তোমার কি বাড়ির কথা মনে পড়ে না জাসি? হামজা বলে পিন্ডা তাকে বিমানবন্দরে চিনে ফেলেছিল, কিন্তু তখন সে জনসমক্ষে কিছু বলেনি। পিন্ডা তার উপর নিজের রাগ ঝাড়ে, বলে, ভারত আমার দেশ নয়, আমি আমার স্বাধীন পাঞ্জাব চাই। যেদিন থেকে তোমার মা তার ব্যাংক অ্যাকাউন্টে মাসে 30,000 টাকা করে পেতে শুরু করেছে, সেদিন থেকেই আমার সন্দেহ হয়েছিল যে তুমি মারা যাওনি, তুমি বেঁচে আছো। তুমি একজন ভারতীয় গুপ্তচর, আর আজ আমি তোমাকে নিজের চোখে দেখেছি। পিন্ডা তাকে হুমকি দিয়ে বলে, ভারতীয় ব্যবস্থা আমাদের কি দিয়েছে? আমি গিয়ে দাউদ আর ইকবালকে তোমার আসল পরিচয় বলে দেব। হামজা হাত জোর করে মিনতি করে, পিন্ডাকে থামানোর জন্য মরিয়া হয়ে ওঠে। কিন্তু নেশা আর ঘৃণায় অন্ধ হয়ে পিন্ডা মারাত্মক শক্তিতে হামজাকে আক্রমণ করে। বাথরুমে 2 বন্ধুর মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। হামজা তার বন্ধুকে হত্যা করতে চায়নি, কিন্তু তার মিশন এবং নিজের জীবন বাঁচানোর জন্য তার কাছে অন্য কোনো উপায় ছিল না। অনিচ্ছা সত্ত্বেও হামজা তার সবচেয়ে ভালো বন্ধু গুরবাজ পিন্ডাকে নিজের হাতে হত্যা করতে বাধ্য হয়। পিন্ডার মৃত্যুর পর হামজা ভয়ানকভাবে কাঁপতে শুরু করে। সে ভয় পায় যে তার পরিচয় চিরতরে ফাঁস হয়ে যাবে এবং তাকে হত্যা করা হবে। হঠাৎ সেই বাথরুমে জুস বিক্রেতা আলম এসে পৌঁছায়। আলম হামজাকে শান্ত করে বলে, এখানে আমার কাজ শেষ, আমি আমার পুরো জীবনটা কাটিয়ে দিয়েছি, কিন্তু তুমি এই মিশনে বড্ড বেশি জড়িয়ে পড়েছ। তোমার এখনো অনেক পথ বাকি, তোমাকে এখনো অনেক কিছু করতে হবে। আর তারপর আলম পিন্ডার খুনের পুরো দায় নিজের কাঁধে তুলে নেয়। সে হামজাকে অবিলম্বে পালিয়ে যেতে বলে। হামজা পালাতে সক্ষম হয়। এর কিছুক্ষণ পরই পিন্ডার লাশ আবিষ্কারের খবর শুনে পুরো দলটি আতঙ্কিত হয়ে পড়ে। এসপি আসলাম এবং ইকবালের বাহিনী এসে আলমকে ঘিরে ফেলে এবং তাকে ধরে ফেলে। আলম গর্বের সাথে স্বীকার করে, হ্যাঁ, আমি একজন ভারতীয় গুপ্তচর এবং আমি তাকে হত্যা করেছি। এসপি আসলাম রেগে গিয়ে আলমকে জিজ্ঞেস করেন, আমাকে সত্যিটা বলো, তোমার সাথে আর কে কে লুকিয়ে আছে? ঠিক তখনই হামজা ভিড় ঠেলে বেরিয়ে আসে এবং কিছু না ভেবেই তার বন্দুক বের করে আলমকে গুলি করে। আলম ঘটনাস্থলেই মারা যায়। হামজা এটা করেছিল কারণ সে জানত যে আলম বেঁচে থাকলে পাকিস্তানিরা তাকে নির্মমভাবে নির্যাতন করত আর তাকে অনেক যন্ত্রণা দিয়ে মেরে ফেলত। হামজা তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে রেহাই দিতে চেয়েছিল, কিন্তু হামজা যে তাড়াহুড়ো করে সরাসরি আলমকে গুলি করেছিল তা এসপি আসলাম এবং উমারের সন্দেহ জাগিয়ে তোলে। তারা দুজনেই হামজার প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখার সিদ্ধান্ত নেয়। আসলাম এবং ওমর যখন এই গোপন কথোপকথন করছিল, তখন হামজার স্ত্রী এলিনা আড়ি পেতে তাদের কথা শোনে। হ্যাঁ, এই সময় হামজার বিয়ে হয়ে গিয়েছিল এবং তার একটি সন্তানও ছিল। এলিনার সন্দেহ হয় এবং সে সাথে সাথে হামজার ঘরে গিয়ে তার জিনিসপত্র তন্ন তন্ন করে খোঁজে। পুঙ্খানুপুঙ্খভাবে খোঁজার পর সে একটি অত্যন্ত গোপন ডায়েরি খুঁজে পায়। তাতে হামজা তার সমস্ত শত্রুদের নাম লিখে রেখেছিল যাদের সে হত্যা করতে চেয়েছিল। এই ডায়েরি দেখে এলিনা হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে যে তার স্বামী হামজা আসলে একজন ভারতীয় গুপ্তচর। অন্যদিকে হামজা পুরোপুরি ভেঙে পড়ে। আজ সে নিজের হাতেই তার বন্ধু এবং তার ঊর্ধ্বতন কর্মকর্তা উভয়কেই হত্যা করেছে। সে প্রচণ্ড ব্যথা এবং ক্রোধে পরিপূর্ণ ছিল। যখন সে ক্লান্ত হয়ে বাড়ি ফেরে, এলিনা হামজার দিকে বন্দুক তাক করে থাকে এবং তারপর এলিনা রাগে কাঁদতে কাঁদতে বলে, তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছ, তুমি আমার দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছ। তুমি একজন ভারতীয় গুপ্তচর, আমি তোমাকে জীবিত ছাড়ব না, আমি গিয়ে সবাইকে সব বলে দেব। হামজা শান্তভাবে এলিনাকে বোঝায় যে হামজা তোমার দেশের শত্রু নয়, সে শুধু সেই সব সন্ত্রাসীদের শত্রু যারা আমাদের নিরীহ মানুষের রক্ত ঝরায়। মুম্বাই বিস্ফোরণে কত নিরীহ মানুষ মারা গিয়েছিল, তাদের কি পরিবার ছিল না? একবার ভেবে দেখো, আসলামের মতো এই পুলিশরা তোমাদের দেশের নিরীহ ছাত্রদের গ্রেফতার করে এবং ভুয়া এনকাউন্টারের নাটক সাজায়। এই সন্ত্রাসী আর দুর্নীতিবাজরা ভারতের চেয়ে তোমাদের নিজেদের পাকিস্তানের জন্যই বেশি বিপজ্জনক। হামজার গভীর ও সত্যি কথাগুলো এলিনার হৃদয় ছুঁয়ে যায় এবং সে বুঝতে পারে যে হামজা কোনো ভুল করেনি। এলিনা তাকে ক্ষমা করে দেয় এবং সতর্ক করে দেয় যে এসপি আসলাম তাকে সন্দেহ করছেন। তোমার যা করার আছে তা দ্রুত করতে হবে, কিন্তু একটা কথা মনে রেখো, এই সব কিছুর মধ্যে আমাদের সন্তান যেন কোনো আঘাত না পায়। এদিকে ইকবালের বাবা তাকে কিছু করতে না পারার জন্য বারবার বকাঝকা করতে থাকেন। এরপর ইকবালের রক্ত এতটাই গরম হয়ে যায় যে সে রাগের মাথায় নিজের বাবাকেই হত্যা করে।
হামজা এখন বুঝতে পারে যে যে কোনো মুহূর্তে তার পরিচয় ফাঁস হয়ে যেতে পারে। তার লক্ষ্য পূরণের জন্য তাকে প্রথমে এসপি আসলামকে তার রাস্তা দিয়ে সরাতে হবে। এদিকে এসপি আসলামও একটি জঘন্য পরিকল্পনা আঁটছে। সে তার সবচেয়ে বড় শত্রুকে তার রাস্তা দিয়ে সরানোর। উজাইরকে কারাগারে নিয়ে যাওয়ার পথে উজাইরকে এনকাউন্টার করে তাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে। এরপরে হামজা সরাসরি বেলুচ নেতা শেরানির কাছে যায় এবং তাকে উস্কে দিয়ে বলে যে এসপি আসলাম নিজেই তার ছেলে এবং সেই 3 জন নিরীহ বালককে হত্যা করেছে। এই সত্য শুনে শিরানির চোখ রক্তবর্ণ হয়ে যায়। সে হামজাকে বলে, আমাকে শুধু এইটুকু বলো, আসলাম কখন এবং কোন পথ দিয়ে যাবে তা আমি তোমাকে বলে দেব, আর আমি নিজেই তাকে শেষ করে দেব। হামজা পাকিস্তানি পুলিশের ভেতরেও গুপ্তচর বসিয়েছে। আসলামের পথ সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া মাত্রই সে শিরানিকে জানিয়ে দেয় এবং তারপর পুরো বেলুচ সেনাবাহিনী আসলামের বিপক্ষে চলে যায়। তারপরে সুযোগ পেয়ে এক পর্যায়ে এক যুবক সুযোগ বুঝে তার বোমা বোঝাই গাড়িটি পূর্ণ গতিতে চালিয়ে সরাসরি এসপি আসলামের গাড়িতে সজোরে ধাক্কা মারে। একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে যা আকাশে আগুনের গোলা ছুড়ে দেয় এবং এসপি আসলামকে ছিন্ন ভিন্ন করে দেয়। আসলাম সঙ্গে সঙ্গে এক ভয়াবহ মৃত্যুবরণ করেন। গল্পটি এবার আরেকটি বড় বাস্তব মোড় নেয়। হামজা ভারতীয় গোয়েন্দা সংস্থার অজয় সান্যালের কাছে একটি গোপন তথ্য ফাঁস করে। দাউদ ইব্রাহিম 60,000 কোটি টাকার জাল নোট ভারতে পাচার করতে চলেছে, যা ভারতীয় অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার হুমকি দিচ্ছে। এই খবর শুনে অজয় সান্যাল অবিলম্বে ভারতের প্রধানমন্ত্রীকে জানান এবং এর পরপরই ভারতে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতে 500 টাকার ও 1000 টাকার নোট বাতিল করা হয়। এই নোট বাতিলের খবর পুরো বিশ্বকে নাড়িয়ে দেয়। এক মুহূর্তে দাউদ ইব্রাহিমের 60,000 কোটি টাকার জাল নোট মূল্যহীন হয়ে যায়। উত্তরপ্রদেশে ইকবালের সবচেয়ে প্রভাবশালী হাতের পুতুল আতিফ আহমেদও গভীরভাবে বিচলিত, কারণ তার পুরো মাদক ব্যবসা এই টাকার উপরেই নির্ভরশীল ছিল। দাউদের ডান হাত জাভেদ খানানিও এই আঘাতে পুরোপুরি ভেঙে পড়ে। দিল্লি থেকে অজয় সান্যাল হামজাকে একটি খোলা আদেশ দেয়, এই বলে যে এখন থেকে তুমি বেছে বেছে যত পারো শত্রুকে হত্যা করার পূর্ণ অনুমতি পেলে। এর ফলে পাকিস্তানে এমন এক ধারাবাহিক পরিকল্পিত হত্যাকাণ্ড শুরু হয় যা কেউ কল্পনাও করেনি। বেশ কয়েকজন মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীকে প্রকাশ্যে রাস্তায় হত্যা করা হয়। হামজাও পুরোদমে সক্রিয় হয়ে ওঠে। সে প্রথমে বিমান হাইজ্যাকের মূল পরিকল্পনাকারী জাভেদ খানানি এবং মিস্ত্রিকে নৃশংসভাবে হত্যা করে। সময় গড়িয়ে চলে। এরপর ভারত পাকিস্তানে প্রবেশ করে এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি চূড়ান্ত জবাব হিসেবে এক বিধ্বংসী সার্জিক্যাল স্ট্রাইক চালায়। এদিকে উত্তরপ্রদেশের মাফিয়া নেতা আতিফ আহমেদকেও প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়, যা তার পুরো সাম্রাজ্যকে ধ্বংস করে দেয়। এরই মধ্যে সাজিয়া নামে এক নতুন গুপ্তচর এই গল্পের সাথে যুক্ত হয়। সাজিয়া একজন ডাক্তার ছিল যে ভারতীয় গুপ্তচর হিসেবে কাজ করত। সে একটি হাসপাতালে একজন সন্ত্রাসীকে বিষ ইঞ্জেকশন দিয়ে দক্ষতার সাথে হত্যা করে। সাজিয়া হামজার সাথে দেখা করে এবং তাকে একটি অত্যন্ত বিপজ্জনক বিষ দেয়। এই বিষটি এতটাই বিপজ্জনক ছিল যে শুধু একবার এটাকে স্পর্শ করলেই একজন ব্যক্তির অবস্থা গুরুতর হয়ে যেত এবং কয়েকদিনের মধ্যে তার মৃত্যু ঘটত। আর ডাক্তারি রিপোর্টে এটিকে শুধুমাত্র খাদ্যে বিষক্রিয়া হিসেবে দেখানো হতো। সাজিয়া এই বিষটি হামজাকে দেয় যাতে সে এটি দাউদ ইব্রাহিমের কাছে পৌঁছে দিতে পারে, কিন্তু হামজা অনেকবার চেষ্টা করা সত্ত্বেও দাউদের অত্যন্ত কড়া নিরাপত্তার কারণে সে বিষটি দাউদের কাছে পৌঁছে দিতে পারে না। এদিকে দাউদ বুঝতে পারে যে ভারত ক্রমশ আক্রমণাত্মক হয়ে উঠছে, তাই সে ইকবালকে কিছু সন্ত্রাসীকে ভারতে পাঠিয়ে একটি বড় ধরনের হামলা চালানোর নির্দেশ দেয়। এই বড় হামলার জন্য ইকবালের প্রচুর পরিমাণে অস্ত্রের প্রয়োজন, আর সেই অস্ত্রের জন্য তার হামজাকে দরকার। ইকবাল অস্ত্রের লেনদেনের জন্য হামজাকে একটি গোপন ঘাঁটিতে ডাকে, যেখানে শীর্ষ সন্ত্রাসীরাও উপস্থিত থাকে। কিন্তু এরই মধ্যে পাকিস্তানি অফিসার ওমর হামজার আসল পরিচয় নিয়ে সন্দেহ করতে শুরু করে। সে হামজার স্ত্রী আলিনার কাছে যায় এবং তাদের নিরীহ সন্তানের দিকে বন্দুক তাক করে। ওমর চিৎকার করে ওঠে, হামজা কে? তার সন্তানের জীবন বাঁচাতে আলিনা আসল সত্যিটা প্রকাশ করে। হামজা একজন ভারতীয় গুপ্তচর। ওমর সঙ্গে সঙ্গে এই খবরটা ইকবালকে জানায়। এদিকে হামজা তার সঙ্গী রিজওয়ানকে নিয়ে অস্ত্রে ভর্তি একটি ট্রাক সহ ঘাঁটিতে এসে পৌঁছায়, কিন্তু রিজওয়ান টাকাগুলো নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। হামজার আসল পরিচয় জানতে পেরে ইকবাল তার সন্ত্রাসীদের নিয়ে তাকে ঘিরে ফেলে এবং নির্মমভাবে মারতে শুরু করে। কিন্তু ইকবালের কোনো ধারণাই ছিল না যে সে কার সাথে লড়ছে। হামজা ছিল একজন ভারতীয় সৈন্য এবং সে প্রস্তুত হয়েই এসেছিল। হামজা ইতিমধ্যেই পুরো বেলুচ সেনাবাহিনীকে তার পক্ষে জড়ো করেছিল। 5 মিনিট শেষ হতে না হতেই একটি প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। আসলে হামজা ইকবালকে যে সমস্ত অস্ত্র দিয়েছিল সেগুলোতে টাইম বোমা লাগানো ছিল। এর ফলে পুরো ঘাঁটিটি আগুনে জ্বলে ওঠে এবং হামজা পালানোর সুযোগ কাজে লাগায়। হামজা ও ইকবালের মধ্যে এক ভয়ঙ্কর মুখোমুখি লড়াই শুরু হয়। বাইরে দাঁড়িয়ে থাকা পুরো বেলুচ সেনাবাহিনী ক্ষুধার্ত নেকড়ের মতো ইকবালের সন্ত্রাসীদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এরপর গুলি, বিস্ফোরণ এবং চরম বিশৃঙ্খলা শুরু হয়। ইকবাল প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে দৌড়তে থাকে, কিন্তু হামজা হাল ছাড়তে রাজি নয়। অবশেষে হামজা তাকে ধরে ফেলে এবং নৃশংসভাবে হত্যা করে। ইকবালের ভাগ্য নির্ধারিত হয়ে যায়।
এই যুদ্ধের পর হামজা তার স্ত্রী এলিনাকে শেষবারের মতো ফোন করে এবং আবেগপ্রবণ হয়ে বলে, আমি তোমাকে এবং আমাদের সন্তানকে অনেক ভালোবাসি। এটা শুনে এলিনা কান্নায় ভেঙে পড়ে। সে ভয় পায় যে হামজা ধরা পড়ে মারা যাবে। ঠিক তখনই ওমর তার সেনাবাহিনী নিয়ে এসে হামজাকে ঘিরে ফেলে এবং তাকে গ্রেফতার করে। হামজাকে আইএসআই পাকিস্তানি গোয়েন্দা সংস্থার একজন অত্যন্ত বিপজ্জনক কর্মকর্তা হাসানের কাছে নিয়ে যাওয়া হয়। ভারতের গোপন তথ্য ফাঁস করতে বাধ্য করার জন্য হাসান হামজাকে নির্মমভাবে নির্যাতন করছে। কিন্তু ঠিক তখনই হাসানের ফোন বেজে ওঠে। ফোনটি ভারত থেকে অজয় সান্যালের। অজয় সান্যাল সরাসরি হাসানকে হুমকি দিয়ে বলে, যদি তুমি আমার গুপ্তচর হামজাকে জীবিত ও নিরাপদে ভারতে ফেরত না পাঠাও, তাহলে আমি সারা বিশ্বে এই খবর ও প্রমাণ ফাঁস করে দেব যে তুমি সামান্য কিছু টাকার বিনিময়ে নিজের দেশের গোপন তথ্য ইসরায়েলের কাছে বিক্রি করে দিয়েছ। অজয় সান্যালের কাছে হাসানের কার্যকলাপের ভিডিও প্রমাণ রয়েছে, যা দেখে হাসান আতঙ্কিত হয়ে পড়ে। হাসান হামজাকে নিরাপদে ভারতে ফেরত পাঠাতে রাজি হয়। কিন্তু হাসান বলে, যদি আমি ওকে ছেড়ে দিই তাহলে আমার ঊর্ধ্বতনদের কাছে আমাকে জবাব দিতে হবে, আমাকে দোষটা অন্য কারো উপর চাপাতে হবে। হামজা হেসে বলে, উজাইর, এটা কবে কাজে লাগবে? হাসান এবং পাকিস্তানি ব্যবস্থা সমস্ত তাণ্ডব ও হত্যাকাণ্ডের দায় উজাইরের উপর চাপিয়ে দেয় এবং উজাইরকে কারাগারে ফাঁসি দেওয়া হয়। এরপর হামজাকে পূর্ণ নিরাপত্তায় ভারতে ফেরত পাঠানোর জন্য একটি গাড়িতে বসানো হয়। হামজা যখন গাড়ির ভেতরে তাকায়, সে পুরোপুরি হতবাক হয়ে যায়। জামালি তার সাথে গাড়িতে বসে আছে। এখানেই সিনেমার সবচেয়ে বড় চমকপ্রদ রহস্যটি উন্মোচিত হয়। আমরা জানতে পারি যে জামালি কোনো পাকিস্তানি নয়, বরং একজন গভীর শিকড়যুক্ত ভারতীয় গুপ্তচর, যে গত ৪৫ বছর ধরে পাকিস্তানে বসবাস করে ভারতকে অতি গোপনীয় তথ্য সরবরাহ করে আসছে। জামালি হামজার দিকে তাকিয়ে হাসে এবং বলে, চিন্তা করো না, দাউদ ইব্রাহিমের শরীরে যে বিষ তুমি ইনজেক্ট করতে যাচ্ছিলে তা আমি ইতিমধ্যেই প্রয়োগ করে ফেলেছি। দাউদ নিশ্চয়ই এখন তার বিছানায় যন্ত্রণায় ছটফট করছে, আর সে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। হামজা দুঃখের সাথে জিজ্ঞেস করে, আমার স্ত্রী এলিনা আর আমার সন্তানের কি হবে? জামালি খুব বাস্তবসম্মতভাবে উত্তর দেয়, তোমার জন্য ভালো হবে ওদেরকে চিরতরে ভুলে যাওয়া। তুমি এই দেশের জন্য অনেক কিছু করেছ, এখন তোমার কয়েকদিন বিশ্রাম নেওয়া উচিত, কারণ এটা তো আসল খেলার সবে শুরু। এরপর আমরা হামজাকে তার জাসি চরিত্রে ফিরে আসতে দেখি। সে নিরাপদে ভারতে ফিরে আসে এবং পাঞ্জাবে তার গ্রামে চলে যায়। সে দূর থেকে গোপনে লক্ষ্য করে যে তার মা, বোন এবং পরিবার সুখী ও শান্তিপূর্ণ জীবনযাপন করছে। তারা মেনে নিয়েছে যে জাসি মারা গেছে। পরিবারকে সুখী দেখে জাসির মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে। সে প্রতিজ্ঞা করে যে আর কখনো তাদের মুখোমুখি হবে না, কারণ সে আর সাধারণ মানুষ নয়, বরং ভারতের একজন অত্যন্ত বিপজ্জনক ব্ল্যাক অপস গুপ্তচর, এবং তার পরবর্তী মিশন তার জন্য অপেক্ষা করছে। চলচ্চিত্রটি একটি হৃদয় বিদারক মন্টেজ দৃশ্যের মাধ্যমে শেষ হয়, যেখানে জাসির প্রশিক্ষণ, তার কৌশল এবং তার নৃশংস হত্যাকাণ্ডগুলো চিত্রিত করা হয়েছে এবং তার নতুন রূপ দেখানো হয়। আর এই দৃশ্যের সাথেই এই অনবদ্য চলচ্চিত্রটি শেষ হয়। তো বন্ধুরা, এই ছিল ধুরন্ধর চলচ্চিত্রে হামজার অর্থাৎ জাসকিরাত সিং রান্ধাভার প্রতিশোধের গল্প। আমি জানি আপনারা পুরো ভিডিওটি দেখেন এবং খুব উপভোগ করেন, কিন্তু আবেগে ভেসে গিয়ে সাবস্ক্রাইব করতে ভুলে যান। আমার ব্যাখ্যা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে এখনই RJ প্রসেনজিৎ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং হ্যাঁ, কমেন্টে অবশ্যই জানাবেন কোন দৃশ্যটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে। পরের ভিডিওতে দেখা হবে। আজকের মতো বিদায় বন্ধুরা, ভালো থেকো। শুভরাত্রি বন্ধুরা।